সো এই ব্যাপারগুলো হচ্ছে যে জিনিসটাকে পারসিভ করছি তার উপরে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের পারসিপশনটা তিনটা জিনিস উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে কোন সিচুয়েশনে করছি, কে করছে পারসিভ, এবং কাকে বা কোন জিনিসটাকে পারসিভ করছি তার উপর ডিপেন্ড করবে হোয়াট উড বি আওয়ার পারসেপশন। সো এই চ্যাপ্টারের আমরা এখন কোর পয়েন্টে চলে যাচ্ছি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এররস ইন পারসেপশন। আমরা যখন অর্গানাইজেশনের কনটেক্সটে যাব, অর্গানাইজেশন কনটেক্সটে কিছু পারসেপশনাল এরর হয় ম্যানেজারদের স্পেশালি, and if you know about those errors you will be able to recover those errors, because these errors will lead to the devastating situation in the organization. ম্যানেজারের যদি এরকম পারসেপশনাল লিমিটেশনস বা এরর হয়, তখন অর্গানাইজেশনের জন্য খুবই একটা খারাপ সিচুয়েশন হয়। তাহলে কি কি সেই এরর্স গুলো আছে, নামগুলো একটু লিখে ফেলেন। সেলফ সার্ভিং বায়াস, তারপরে হচ্ছে সিলেক্টিভ পারসেপশন, এটাও লিখেন সিলেক্টিভ পারসেপশন। তারপর লিখেন হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্টের সাথে আরেকটা লিখে রাখবেন, হ্যালো এন্ড হর্ন ইফেক্ট। হর্ন, HORN, হর্ন, এটা এখানে নাই, আমি এডিশনালি পড়াচ্ছি। হ্যালো এন্ড হর্ন ইফেক্ট। তারপর লিখেন কন্ট্রাস্ট ইফেক্ট। কন্ট্রাস্ট ইফেক্ট লিখেছি? জি স্যার। হলো হচ্ছে প্রজেকশন। প্রজেকশন। তারপর লিখেন স্টিরিওটাইপিং। Now let me discuss one after another. আমি এক্সাম্পলই দিব বেশি, এখানে তো ডেফিনেশন আমি ধরে ধরে পড়াই না, দেখছেনি, ডেফিনেশন মুখস্থ করার দরকার না, আমি মেইন কনসেপ্ট আপনাদের দিয়ে দিচ্ছি। সেলফ সার্ভিং বায়াস কি? সেলফ সার্ভিং বায়াসটা হচ্ছে whenever we blame others for our failure and we takes the credit, তখন এটাকে বলছে সেলফ সার্ভিং বায়াস। ভুল হলো বলে আরে এটা ওর দোষ। ধরেন ইউ গট এফ ইন দিস কোর্স, ওবি কোর্সে এফ পেলেন। এফ পাওয়ার পরে মানুষ জিজ্ঞেস করলো কিভাবে এফ পেলেন, করে আরে স্যার এত বাজে পড়াইতে পারে না, বোগাস একটা টিচার। হ্যাঁ, আবার ধরেন এ পেলেন, বললেন যে এ পেয়েছি, হ্যাঁ আমি তো এ পাবোই, আমি হার্ড ওয়ার্কিং, আমি পড়াশোনা করেছি, আমি সিরিয়াস ছিলাম ক্লাসে। তার মানে আমরা যখন আমাদের দোষগুলো হলে, কোনো ভুল হলে অন্যের উপর চাপিয়ে দিই, আবার ক্রেডিটটা নিয়ে নিই কোনো সাকসেসের, এটাকে আমরা বলছি সেলফ সার্ভিং বায়াস। সো এটা আমরা লিডারশিপে আমরা এটা প্রচুর দেখতে পাই। অনেক সময় লিডাররা দেখা যায় হ্যাঁ কি করে, তার যে সাকসেসটা সে পুরো ক্রেডিট নিতে চায়, যে আমার লিডারশিপের কারণে, আমার কম্পিটেন্সির কারণে, আমার এই ডিসিশনের কারণে হয়েছে। আর যদি ফেল করে, হি অর শি ব্লেমস দা সাবঅর্ডিনেট, যে তোমরা ঠিক মতো কাজ করতে পারো না, তোমাদের কারণে এটা হয়নি। এটাকে আমরা বলছি কি সেলফ সার্ভিং বায়াস। এটাকে ভালো না খারাপ? অবশ্যই খারাপ। স্যার খারাপ। হলে কিন্তু কি হয়, দেখা যাচ্ছে যে একটা যে টিম ওয়ার্ক, অর্গানাইজেশনের কোলাবোরেশন, তারপরে লয়ালিটি, এগুলা কমে যায়। সেকেন্ড কোনটার নাম বললাম? সিলেক্টিভ পারসেপশন। সিলেক্টিভ পারসেপশন, আমরা যখন কোনো কিছু পারসিভ করি অন দ্য বেসিস অফ দ্য লিমিটেড ইনফরমেশন, হ্যাঁ, তখন একটু আগে বলছিলাম যে আমাদের পারসেপশন গুলো কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের নলেজ, এটার উপর ডিপেন্ড করে। সো আমরা যখন পারসিভ করি অন দ্য বেসিস অফ আওয়ার লিমিটেড নলেজ and we think that is the right decision, তখন কিন্তু আমাদের এটাকে আমরা বলছি সিলেক্টিভ পারসেপশন। সেই জন্য কিন্তু এক্সপিরিয়েন্সের মূল্য এত বেশি। আমি আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অনেক সময় আমি একটু বকাঝকা করি। যেমন জাহাঙ্গীরনগরে, এখানে কি জাহাঙ্গীরনগরে কোনো স্টুডেন্ট আছেন? জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট কেউ আছে? জাহাঙ্গীরনগরে আন্ডারগ্রেড করেছেন বা মাস্টার্স করেছেন? এখানে বোধহয়
স্যার কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? পাটোয়ারি স্যার? জাহাঙ্গীরনগর। আচ্ছা, স্যার ছাড়া আর কেউ নাই বোধহয়। স্যার আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন না দ্বিমত করবেন, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখানে ইয়ে আছে, আপনার লন্ডন ব্রিজ আছে, এখানে সুইজারল্যান্ড আছে, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন স্যার। তো এই ব্যাপার আমার মনে হয় আমি কোথাও যাই নাই, কোনোদিন যাই নাই, অথচ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি আমার হাঁটা আছে, কিন্তু আমি জানি না কোনটা। হ্যাঁ, কিন্তু আমি শুনি আমার ছেলে মেয়েদের কাছ থেকে এইটা আছে, তো আমি এই ব্যাপারটা নিয়েই কিন্তু ওদেরকে বকাঝকা করি। আমি বলি যে কেন আপনার এই সুইজারল্যান্ড এটা হবে, কেন আপনি এখানেই স্যাটিসফাইড যে আমি এই সুইজারল্যান্ডে আছি, আপনি কেন এই এই এইটুক ব্রিজটাকে আপনার কাছে লন্ডন ব্রিজ মনে হবে, কেন আপনার পারসেপশনটা থাকবে না যে আমি সত্যিকারে যে লন্ডন ব্রিজ সেই লন্ডন ব্রিজে যাব 1 থেকে 2 বছরের ভিতরে, কেন আপনি নিজেকে গুটিয়ে ফেলছেন, রেস্ট্রিক্টেড করে ফেলছেন? কারণ কেউ যদি এর ফলে স্যাটিসফ্যাকশন চলে আসে এবং সে যদি মনে করে যে এই ব্রিজটাই বুঝি লন্ডন ব্রিজ, এই জায়গাটাই, এই জায়গার সৌন্দর্যটাই সুইজারল্যান্ডের সৌন্দর্য, তখন এটাকে আমরা বলছি সিলেক্টিভ পারসেপশন, তখন এটা একটা ধরনের এরর হয়ে যায়। এটাকে আমরা বলছি বাউন্ডেড রেশনালিটি, এটা আরেক নাম হচ্ছে বাউন্ডেড রেশনালিটি। মানুষ একটা নির্দিষ্ট বক্সের ভিতরে ঢুকে যায় এন্ড হি অর শি ক্যান নট থিঙ্ক বিয়ন্ড দ্য বক্স। কিন্তু পৃথিবীটা তো অনেক বড়, পৃথিবীতে তো অনেক ভার্সিটিলিটি আছে, অনেক ডাইমেনশনস আছে, আপনাকে প্রত্যেকটা ডাইমেনশন বুঝলে না তখন অর্গানাইজেশন এক্সপেনশন হবে। আমরা যদি একদম বাউন্ডেড রেশনালিটির ভিতর ঢুকে যাই, সিলেক্টিভ পারসেপশনের ভিতর ঢুকে যাই, তখন তো আমি নিজেও গ্লোবাল হতে পারবো না, আমার অর্গানাইজেশনকে গ্লোবাল করতে পারবো না। That's why selective perception is limitations. আমি কি বুঝাইতে পারলাম? সো আমাকে বিয়ন্ড দ্য বক্স, বিয়ন্ড দ্য বাউন্ডারি চিন্তা করতে হবে, আমাকে গ্লোবালি চিন্তা করতে হবে। আমি যদি ভেরি মাচ লোকালি চিন্তা করি তাহলে কিন্তু আমি গ্লোবাল কনটেক্সটে টিকবো না। সো এই লোকাল হয়ে যায় মানুষ এই সিলেক্টিভ পারসেপশন বা বাউন্ডারি রেশনালিটির কারণে। সেই জন্য আমি তাদেরকে বলি যে আপনি আরো ওয়াইডার সেন্সে চিন্তা করেন, গ্লোবাল কনটেক্সট চিন্তা করেন। আপনারা জাহাঙ্গীরনগরের মতো ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাংলাদেশে একটা অন্যতম লিডিং ইউনিভার্সিটি, আপনার চিন্তাটা থাকবে যে আমি এই সুইজারল্যান্ডে কেন, আমি সত্যিকার যে সুইজারল্যান্ড সেই সুইজারল্যান্ডে ফ্রিকোয়েন্টলি ভিজিট করব, আমি এই লন্ডন ব্রিজে কেন বসে আমি মনে সান্ত্বনা নিব, আমি আসল লন্ডন ব্রিজে বসে আমি ছবি তুলবো, দাঁড়িয়ে ছবি তুলবো, সেই স্বপ্ন আপনার রাখতে হবে। একটু আগে আমরা পড়াচ্ছিলাম, কোনটা লন্ডন ব্রিজ কোনটা আমি নিজেও জানি না, কিন্তু তারা দেখি যে প্রচুর ছবি দেয় এবং দে আর স্যাটিসফাইড। আমার লন্ডন ব্রিজের নামকরণ নিয়ে কোনো আপত্তি না, আমার আপত্তিটা হচ্ছে তাদের স্যাটিসফ্যাকশনটা দেখে, যে তাদের মধ্যে স্যাটিসফ্যাকশনটা চলে আসছে, যেটা তাদের জন্য একটা ওই বললাম বাউন্ডেড রেশনালিটি বা তার জন্য একটা অবস্টাকল তৈরি করবে ফিউচারে তার এক্সপেনশনের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ কি এই যে একটু আগে আমরা পড়াচ্ছিলাম পারসেপশন পার্সোনালিটিতে হাই ফ্লায়ার্স, হাই ফ্লায়ার্স কি আপনাকে অনেক বড় চিন্তা করতে হবে। সো এই বাউন্ডেড রেশনালিটি বা এই সিলেক্টিভ পারসেপশন মানুষকে হাই ফ্লায়ার্স হতে দেয় না। ওকে, নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে হ্যালো ইফেক্ট বা হর্ন ইফেক্ট। হ্যালো বা হর্ন ইফেক্ট দুইটা ডেফিনেশন বা কনসেপ্ট একই, বাট একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যালোটা হচ্ছে পজিটিভ, হর্ন হচ্ছে নেগেটিভ। আবার বলছি, হ্যালো ইফেক্ট, হর্ন ইফেক্ট both got the same concept, but halo related to the positive approach, horn related to the negative approach. So তাহলে কনসেপ্টটা কি? Whenever we evaluate something বা someone on the basis of single attribute, single characteristic, that is called halo effect or horn effect. একজনের হাতের লেখা খুব ভালো, আপনারা পরীক্ষা দিলেন, যেমন ট্রেডিশনাল পরীক্ষা দিলেন, একজনের হাতের লেখা খুব ভালো, হাতের লেখা দেখে আমি তাকে A+ দিলাম, এটা কি কারেক্ট হলো অর পারসেপশনাল এরর? হাতের লেখা দেখে আমি কাউকে A+ দিয়ে দেব, চমৎকার হাতের লেখা, এটা কি এরর হয়েছে নাকি কারেক্ট হয়েছে? এরর। এরর হয়েছে। এটাকে আমরা বলছি হ্যালো ইফেক্ট। একটা বৈশিষ্ট্য দেখে হাতের লেখা ভালো হইলেই কি সে ভালো লিখেছে এরকম ধরা যায়? নো স্যার। তার এই না, ধরা যায় না। তার কনসেপ্ট বা তার যেই আপনার লিখেছে ইনফরমেশন বা প্রেজেন্টেশন, এগুলো ভালো না হতে পারে। আবার আরেকজন হাতের লেখা তেমন একটু বেশি ভালো না, তাকে খারাপ মার্কস দিয়ে দিলাম, এটাও তো একটা ক্যারেক্টারিস্টিক্স উপর বেসিস করে করলাম, ইজন্ট ইট? তখন এটাকে আমরা বলছি হর্ন ইফেক্ট। আপনি একটা লোককে দেখলেন আগের দিন, এখন মানুষের পারসেপশন চেঞ্জ হয়ে গেছে, ওই যে একটু আগে বললাম টাইমের কারণে মানুষ আগের দিনে স্পেশালি 20 ইয়ার্স ব্যাক যখন কারোর বড় চুল থাকতো, ফ্যামিলি থেকে এটা পছন্দ করতো না, বড় চুল হলে মনে করতো গুন্ডা সন্ডা পান্ডা।
আসলে বড় চুল হইলেই কি গুন্ডা হয়ে যায়? না, তাহলে একটা বৈশিষ্ট্য উপর বেসিস করে আপনি ইয়া করলেন, তাহলে এটা কি হ্যালো ইফেক্ট না হর্ন ইফেক্ট সেটা বলেন তো। হর্ন ইফেক্ট। হ্যালো ইফেক্ট ভেরি গুড, হর্ন ইফেক্ট। স্যার, হ্যালো ইফেক্ট না। না, এটা তো নেগেটিভলি করলেন। আপনি একজন লোক, স্যার বলেছিলেন যে হেলো ইফেক্ট আর হর্ন ইফেক্ট সেম, শুধু হেলো হলো পজিটিভ আর হর্ন হচ্ছে নেগেটিভ। আপনি ইন্টারভিউ নিচ্ছেন কয়েকজন ক্যান্ডিডেটকে, একজন ক্যান্ডিডেট খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে, এটা দেখে তাকে সিলেক্ট করে ফেললেন, হ্যালো ইফেক্ট অর হর্ন ইফেক্ট? হ্যালো ইফেক্ট না। স্যার ফ্রিকোয়েন্টলি ইংলিশ বলছে Horn কিন্তু effect. আদার নলেজ নেই স্যার, ওই সূত্রে তো এটা হর্ন ইফেক্ট। জি স্যার, হর্ন না। ইফেক্ট। কাউকে যখন আপনি, কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, তা আবার কনসেপ্ট ক্লিয়ার। কাউকে যখন আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেসিস করে জাজ করব, তখন এটাকে আমরা বলছি হ্যালো ইফেক্ট বা হর্ন ইফেক্ট। whenever we are evaluating someone, whenever we are judging someone on the basis of single characteristic, এটাকে আমরা বলছি হ্যালো ইফেক্ট অর হর্ন ইফেক্ট। এখন ক্যারেক্টারিস্টিকটাকে যদি আমি পজিটিভলি ধরি তখন হ্যালো ইফেক্ট, ক্যারেক্টারিস্টিক্সটা ধরে যদি তাকে নেগেটিভ বলি তখন এটা হচ্ছে হর্ন ইফেক্ট। যেমন হাতের লেখার এক্সাম্পলটা দিয়ে তো দুইটা দিলাম। হাতের লেখা ভালো, তাহলে কি হাতের লেখা ভালো একটা বৈশিষ্ট্য বেসিস করে আমি তাকে এ প্লাস দিয়ে দিলাম, তাহলে এটা ইদার হ্যালো ইফেক্ট অর হ্যালো ইফেক্ট। হর্ন ইফেক্ট। হ্যালো ইফেক্ট। তাই হোক, মানে এটা এটা হ্যালো হ্যালো, ইফেক্ট। তাই না? তো এখন কি তাকে আমরা কি পজিটিভলি দিলাম না নেগেটিভলি? পজিটিভলি। পজিটিভলি, তাহলে হ্যালো ইফেক্ট। আবার হাতের লেখা খারাপ, এটাও তো একটা বৈশিষ্ট্যের উপর বেসিস করে তাকে ইভালুয়েট করলাম, তাহলে তাকে কি বলছি? হর্ন ইফেক্ট। হর্ন ইফেক্ট। আবার বললাম যে একজনের চুল লম্বা দেখে আমি বলে ফেললাম সে গুন্ডা, একটা বৈশিষ্ট্যের উপর বেসিস করে তাকে ইভালুয়েট করে ফেললাম না? তাহলে হর্ন ইফেক্ট। নেগেটিভ কি করতেছে? হর্ন ইফেক্ট। হর্ন ইফেক্ট এটা। ইদার হ্যালো Hello. অর, তাই না? তাহলে এটা হ্যালো ইফেক্ট বা হর্ন ইফেক্ট। এখন দেখবো তাকে কি আমি পজিটিভলি ইভালুয়েট করলাম না নেগেটিভলি? নেগেটিভলি, তাকে তো আমি গুন্ডা বলছি, এটা তো খারাপ বলছি, সেই জন্য এটার নাম হচ্ছে হর্ন ইফেক্ট। হর্ন ইফেক্ট। একটা লোক ফ্রিকোয়েন্টলি ইংলিশ বলছে, এটার উপর বেসিস করে তাকে চাকরি দিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে ইদার হ্যালো ইফেক্ট অর হর্ন ইফেক্ট। কি তাকে পজিটিভলি দেখলাম না নেগেটিভলি? হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্ট। হ্যালো Hopefully- ইফেক্ট। বলে বুঝাতে পেরেছি না? জি স্যার। নেক্সট, কন্ট্রাস্ট ইফেক্ট। কন্ট্রাস্ট ইফেক্টটা কি? We should evaluate someone on the basis of yardstick, on the basis of standard, on the basis of the benchmark, on the basis of the threshold. কাউকে আমি যখন ইভালুয়েট করব, কিসের উপর বেসিস করে ইভালুয়েট করব? কোন স্ট্যান্ডার্ডের এগেইনস্ট, নট এগেইনস্ট অ্যানাদার পারসন। পৃথিবীতে কোন লিভিং পারসনই ইজ নট কম্পারেবল উইথ অ্যানাদার লিভিং পারসন। একটা মানুষের কম্পারিজন আরেকটা মানুষ কোনোদিনই হতে পারে না। আমরা যে কম্পেয়ার করি যে মেসি ভালো না রোনালদো ভালো, এটা হচ্ছে পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। আমরা যদি কম্পেয়ার করি যে ব্রায়ান লারা ভালো না সচিন টেন্ডুলকার ভালো, এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। সো মানুষের সাথে মানুষের, একটা এমপ্লয়ির সাথে একটা এমপ্লয়ির, একটা ছেলের সাথে আরেকটা ছেলের কখনো কম্পারিজন হতে পারে না, তাকে কম্পেয়ার করবে এগেইনস্ট দ্য স্ট্যান্ডার্ড। এখন আপনি বলেন যে একটা ছেলে সব সময় 90 পায় ক্লাসের মধ্যে, সব সময় 90 পায়, সে লাস্ট এক্সামে 70 পেল। আরেকটা ছেলে সব সময় 25 পায় ম্যাথে, লাস্ট এক্সামে 50 পেল, কে ভালো করলো? কে ভালো করলো? 25 পেয়েছে সে ভালো। 25 যে পেল, 25 থেকে কেন আরেকজন তো বলতে পারে যে সে তো 50 পেয়েছে কিন্তু সে তো 70 পেয়েছে, হতে পারে না? দুই ভাবেই তো হতে পারে। তার মানে আমরা যে এই যে আমাদের মা বাবারা যে কম্পেয়ার করে যে তুমি এটা পারো না, ও তো এটা পারে, এটা কখনো হতে পারে না। আমরা যখন এমপ্লয়িকে কম্পেয়ার করি যে আপনি এটা পারেন না কেন, মিস্টার রহিম তো এটা পারছে, মিস্টার করিম তো এটা পারছে, মিস্টার এক্স ওয়াই জেড তো পারছে, এটা কখনো হয় না। তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করব? সবার সামনে টার্গেট সেট করব,
সবার সামনে স্ট্যান্ডার্ড বা থ্রেশহোল্ড সেট করব, এখন দেখবো সে স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতে পারে নাকি পারে না। সো আমরা যখন একজনকে আরেকজনের সাথে কম্পেয়ার করি এটাকে আমরা বলছি কন্ট্রাস্ট ইফেক্ট। So whenever we are not evaluating employees on the basis of the standard, rather we are evaluating against another person, এটাকে বলছি কন্ট্রাস্ট ইফেক্ট। আমি ধরেন একটা ইনফর্মাল এক্সাম্পল দিই, আমি পরীক্ষায় একটা প্রশ্ন জানতে চাইলাম নেক্সট এক্সামে যে হুইচ ফ্যাক্টরস রাইট ডাউন দ্য নেম অফ দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দ্য পারসেপশন, এটা ধরেন প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা লিখলেন একজন, যে ফ্যাক্টরস গুলোর নাম লিখলেন, আরেকজন কি করলেন ফ্যাক্টরস গুলোর নাম লিখলেন এবং এক্সাম্পলও দিলেন। এখন যিনি এক্সাম্পল দিলেন ওনাকে আমি মার্কস বেশি, আর যিনি এক্সাম্পল দেননি ওনাকে আমি মার্কস কম দিলাম। এটা কি রাইট জাস্টিফিকেশন হয়েছে নাকি হয়নি? কি মনে হয়? আরেকবার বলবেন? পরীক্ষার প্রশ্ন হচ্ছে যে রাইট ডাউন দ্য নেম অফ দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দ্য পারসেপশন। পারসেপশনকে কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে সেগুলোর নাম লিখেন। তো একজন নামও লিখেছে তার সাথে এক্সাম্পল দিয়েছে, আরেকজন শুধু নাম লিখেছে। তো যিনি নাম লিখেছে এক্সাম্পল দিয়েছে তাকে আমি খুব ভালো মার্কস দিয়েছি, আরেকজন এক্সাম্পল দেয় না দিকে তাকে খুব পোর মার্কিং করলাম। ইজ ইট এরর অর রাইট জাস্টিফিকেশন? স্যার এরর। ডেফিনিটলি এরর। স্যার এরর স্যার। আমি কি প্রশ্নের মধ্যে এক্সাম্পল বলা হয়নি, এক্সাম্পল নিয়ে বলা হয়নি প্রশ্নে। তার মানে যদি আমি ইয়ে হয় 10 হয় তাহলে যিনি দুইজনকে 10 দিতে পারি বা একজনকে 8 দিতে পারি, আর যিনি ইয়ে লিখেছে তাকে আমি বোনাস দিতে পারি, কিন্তু যিনি লিখে নাই এক্সাম্পল তাকে কি আমি পানিশমেন্ট দিতে পারি? না, দিতে পারেন না। যিনি করেছে তাকে আমি কি দিতে করতে পারি? অর্ডার করতে পারি না। কিন্তু যিনি না, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড, আপনার স্ট্যান্ডার্ড কি, আপনি তো শুধু নাম জানতে চেয়েছেন, তাকে কি আমি পানিশমেন্ট বা পেনাল্টি দিতে পারি? না, কারণ সে কিন্তু সঠিক আনসার দিয়েছে। আচ্ছা দিয়েছে। কিন্তু কন্ট্রাস্ট ইফেক্ট হলে কি করি আমরা, যে কি ব্যাপার সে এক্সাম্পল দিয়েছে আপনি কেন এক্সাম্পল দেননি, এটাকে আমরা বলছি কন্ট্রাস্ট ইফেক্ট। তাহলে তাকে কার এগেইনস্টে কম্পেয়ার করছে? আরেকজনের এগেইনস্টে, নট এগেইনস্ট দ্য স্ট্যান্ডার্ড। কিন্তু কোনটা রাইট অ্যাপ্রোচ? উই শুড ইভালুয়েট সামওয়ান এগেইনস্ট দ্য স্ট্যান্ডার্ড। নেক্সট, আমার ক্লাস কি শেষ নাকি? ইয়েস স্যার। প্রতিদিন আপনাদের বেশি বেশি সময় নিচ্ছে, আপনারা কি বোর হয়ে যান না? না স্যার, একদমই না। না হলে ভালো। আচ্ছা আর 3-4 মিনিট পর আপনারা ছেড়ে দিচ্ছে। প্রজেকশন, প্রজেকশনটা কি? আমরা প্রজেক্টর দেখতে পাই যে প্রজেক্টরটা কি করে, তার নিজের আলোটা অন্যের উপর রিফ্লেক্ট করে, হ্যাঁ, ফোকাস করে। সো whenever we evaluate someone on the basis of our own characteristics, আপনি স্পোর্টস লাভার, আরেকজন স্পোর্টস লাভার দেখলেন, ভাবলেন যে আরে লোকটা তো ভালো। আপনি আজকে আওয়ামী লীগ করেন, একজন আওয়ামী লীগের দেখলেন, আরে সে তো ভালো লোক। আপনি আজকে বিএনপি করেন, আপনি আরেকজন বিএনপি দেখলেন, মানে এই যে শি ইজ দ্য রাইট পারসন। হ্যাঁ, সো আমরা যখন নিজের আলোয় অন্যকে ইভালুয়েট করতে যাই, দ্যাট ইজ কল্ড প্রজেকশন। কিন্তু সবার ইন্টারেস্ট একই হবে না, সবার স্ট্র্যাটেজি, সবার মেথডোলজি, সবার অ্যাপ্রোচ তো এক হবে না, দ্যাট ইজ এরর। সো এই এররটাকে আমরা বলছি প্রজেকশন। আজকে আপনি ধরেন ম্যানেজমেন্টে পড়েন, এইচআরএম এ পড়েন, আমি হিউম্যান রিসোর্সের লোক, আমি যারা এইচআরএম পছন্দ করে বা এইচআরএম পড়ে তাদেরকে মনে করছি ও দে আর দ্য ট্রু স্টুডেন্ট। আর যারা ফাইন্যান্স পড়ছে, অ্যাকাউন্টিং পড়ছে, মার্কেটিং পড়ছে, বলছে কি সাবজেক্ট এগুলো, কি পড়ে এরা, পড়ার বিষয় হলো? দ্যাট ইজ রং কনসেপ্ট। সবগুলোই পড়ার বিষয়, সবগুলো ইম্পর্টেন্ট। আমরা যখন নিজে যা পছন্দ করি, নিজে যে অ্যাট্রিবিউট সেটা দিয়ে অন্যকে ইভালুয়েট করি, দ্যাট ইজ কল্ড প্রজেকশন। And last one, এটা খুবই গুরুত্বপূর্ণ, and this sort of errors is occurring throughout the world, not only in the organization, global context এ রাষ্ট্রীয়ভাবে এই এররটা হয়। এটা হচ্ছে স্টিরিওটাইপিং, এটা আরেক নাম হচ্ছে পার্সোনাল প্রিজুডিস। whenever you evaluate someone, you judge someone on the basis of the group they belong to, ঠিক আছে, যে গ্রুপে সে বিলং করে সেই গ্রুপ অনুযায়ী একটা পারসেপশন করে যখন কাউকে ইভালুয়েট করি, সেটার নাম হচ্ছে স্টিরিওটাইপিং। পুরো ওয়ার্ল্ডে দেখেন মুসলমানদের নামে একটা কিন্তু কুৎসা রটনা হয়ে গেছে যে মুসলিমস আর টেররিস্ট। আসলে কি মুসলিমরা টেররিস্ট? নো। আপনি বিশ্বে অনেক দেশই আছে মুসলিম এমপ্লয়িকে নিতে চায় না, ভাবে সে না অফিসে বোম ফুটিয়ে দেয়। স্টিরিওটাইপিং কি? আমরা মনে করি যে মহিলারা টপ এক্সিকিউটিভ হতে পারবে না, মহিলা না, তাকে বড় পজিশনে নেওয়া যাবে।
আমরা মনে করি আফ্রিকান, সে তো ওয়ার্কার লেভেলে, সে কি ম্যানেজার লেভেল। সো যে গ্রুপে আছে সেই গ্রুপ অনুযায়ী যদি আমরা অ্যাসেস করি কাউকে, তখন সেটাকে আমরা বলছি স্টিরিওটাইপিং। ওকে, সো এই হচ্ছে আমাদের পারসেপশন। পরেরটা একটু নিজেরা দেখে নেবেন, এটা পারবেন যে কোথায় কোথায় পারসেপশনটি ইউজ করি। একটু আগে বলছিলাম যে এমপ্লয়ি সিলেকশন ক্ষেত্রে, দ্যাট মিন ইন্টারভিউর ক্ষেত্রে, পারফরম্যান্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, কম্পেনসেশন, এইগুলোর ক্ষেত্রে আমরা পারসেপশন গুলোকে ইউজ করি। সো দ্যাটস অল অ্যাবাউট পারসেপশন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, কোয়েরি, কোনো কিছু জানার আছে? হ্যাঁ, আমার জাস্ট অল্প একটু ছোট্ট একটু কোয়েরি বলেন। রিলেটেড না, এই যে আমি বিহেভিয়ার বা এগুলি পড়ানোর সময় আমি ভাবছিলাম, বাংলাদেশে কি কোম্পানিগুলির সিইও অথবা তাদের প্রোডাকশন একসাথে মিলে কোনো ওয়েবসাইট আছে যেখান থেকে ডেটা পাওয়া যায়? না, বাংলাদেশে কোনো আপনার এরকম হয়ে ওঠে নাই। বিশ্বে তো বিভিন্ন রকমের মানে এই ডাটা রাখার জন্য তো বড় বড় কোম্পানি হয়ে গেছে। তারপরে এগুলাতে ইউনিভার্সিটি গুলাতে আমি যখন থিসিস করেছি সেখানে ইউনিভার্সিটি থেকে অ্যাক্সেস পেয়েছি। সেখানে তো দেখা যায় আমার থিসিসটা ছিল হচ্ছে সিইওর উপরে, গ্লোবাল লাস্ট 50 মানে হুইচ বিহেভিয়ার ইনফ্লুয়েন্স দ্য সিইও। সো সেখানে আমি দেখেছি যে 1957 সাল থেকে এই ডাটা রেকর্ড করা আছে যে কোন অর্গানাইজেশনের, আমেরিকার আর কি, আমেরিকার যে টপ অ্যানলিস্টেড কোম্পানিগুলো আছে 1957 সালে কোন সিইও চলে গেছে, কোন কারণে চলে গেছে, তার বেতন কত ছিল, সেই ডেটাও আমরা পেতাম। কিন্তু বাংলাদেশে এরকম কিন্তু নাই। ওই ডেটাগুলি কি ওই ইউনিভার্সিটি কিনতো না আপনি যেটা ব্যবহার করেছেন? কিন্তু হ্যাঁ, আর স্টুডেন্ট হিসেবে আমাদের 3 মাসের জন্য রিলিজ করে দিয়েছে আর কি। আর এমনি ইন্ডিভিজুয়াল ইয়া করতে, সাবস্ক্রিপশন করতে গেলে কখনো কখনো মানে অ্যাক্সেস অনুযায়ী 9 লাখ 10 লাখ টাকা লাগে, 1 লাখ 1.5 লাখ টাকা লাগে এরকম। তো আমরা তো সেভাবে সুযোগটা পাইনি, তখন রিসার্চ করাটা সহজ হয়ে যায়। আমাদের দেশে এরকম ডাটা স্টোরেজও নাই। আপনি সিইও রিলেটেড ইনফরমেশন তো পাবেন, একটা অর্গানাইজেশন গেলে তার নিজের সিইও ইনফরমেশনই দিতে পারবে না। আর এরকম আপনার রিসার্চ বেসড অর্গানাইজেশন সেভাবে আমাদের দেশে গড়ে ওঠেনি, সেই জন্য আমাদের রিসার্চ গুলো খুবই পুর, কারণ ডেটা ছাড়া তো রিসার্চ করা যাবে না। আর কি কোনো জিজ্ঞাসা আছে কারোর? তাহলে আমরা শেষ করতে পারি আজকে। স্যার লাস্ট টপিক কোনটা বললেন স্যার দেখার জন্য, এটা যদি একবার বলতেন। পারসেপশন কোথায়, হ্যাঁ, ইউজেস অফ পারসেপশন, এটা স্লাইডে দেওয়া আছে যে রিক্রুটমেন্ট সিলেকশনে, পারফরম্যান্স অ্যাপ্রেজালে ব্যবহার করে। এই বলে ফেলেছি এগুলা, জাস্ট আমি বললাম একটু দেখার জন্য। স্যার আপনি স্যার একটা পয়েন্টের কথা বলছেন, সেটা হচ্ছে যে পারসেপশন বাউন্ডিং নিয়ে, যে একটা বক্সের মধ্যে মানুষের চিন্তা ভাবনা চলে আসে। আরেকটা, জি স্যার, বাউন্ডেড রেশনালিটি। আরেকটা হচ্ছে স্যার হচ্ছে স্টেরিওটাইপিং। স্যার দুটো কি সিমিলার না একদিক থেকে চিন্তা করলে? ডিফারেন্ট। বাউন্ডেড রেশনালিটি হচ্ছে কি আমি আমার এক্সপেরিয়েন্সের বাইরে ভাবতে পারি না। ধরেন আমরা যারা দেশের মধ্যে আছি, আমাদের দেশের নিয়ে কিন্তু আমরা অনেক কবিতা লিখি, সেই যে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ। কিন্তু যারা ধরেন বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা আছে, তারা জানে যে বাইরে কত গ্রিন, গ্রিন কাকে বলে, হ্যাঁ, পিকচার কি যে, এবং এত সত্যিকার অর্থে সুজলা সুফলা গ্রিন সেটা বাইরে দেখে বোঝা যায়। কিন্তু আমি যদি আমার দেশেই থাকি, তা আমার কাছে মনে হয় এইটাই বুঝি সবচেয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সো এই যে আমার এক্সপেরিয়েন্সের কারণে তার বাইরের কিছু ভাবতে পারি না, হ্যাঁ, সেটাকে আমরা বলছি বাউন্ডেড রেশনালিটি। আর স্টিরিওটাইপিং হচ্ছে আমরা যখন কাউকে, কোন একটা ব্যক্তিকে ইভ্যালুয়েট করব, সে কোন গ্রুপে আছে, কোন সোসাইটিতে আছে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলছি স্টিরিওটাইপিং। আপনি ধরেন কি বললেন, এখন আমি প্রিটি মাচ শিওর আজকে ইউর ওবি কোর্স ইজ কন্ডাক্টেড বাই আওয়ালাল কবির, সে তো বাংলাদেশি। আপনি যদি শুনেন বা আপনাদের যারা আছে এখানে যদি শুনেন যে ইউর ওবি ক্লাস উইল বি কন্ডাক্টেড বাই এনি ব্রিটিশ, সাদা চামড়ার লোক, সে ধরেন আমার মতো পড়াশোনা করে না, সে শুধু সাদা চামড়া, সে ধরেন নিজে ওবিও পারে না, হ্যাঁ, কিন্তু সেই সাদা চামড়ার লোকটা যদি ক্লাসে লেকচার দেয়, দেখবেন যে তার স্টুডেন্ট সংখ্যা এবং তার প্রতি অ্যাটেনশন
পারসেপশনটা আমার প্রতি যে অ্যাটেনশন বা পারসেপশন আছে তাতে পজিটিভ হবে ডেফিনেটলি। কারণ আমাদের দেশে আমরা ভাবি কি সাদা চামড়াই বুঝি অনেক শিক্ষিত, কিন্তু আপনি যদি দেশের বাইরে যান তারা আমাদের থেকে কম ইনফরমেশন রাখে। তারা নিজের প্রেসিডেন্টের নাম বলতে পারে না, নিজের আপনার রাজধানীর নাম ঠিক মতো বলতে পারে না, নিজের আশেপাশে দেশের নাম বলতে পারে না। তারা আমাদের থেকে গণ্ডমূর্খ। কিন্তু আমাদের কি ধারণা যে সাদা চামড়া বাবা তার থেকে উচ্চ শিক্ষিত হতেই পারে না। এটাকে আমরা বলছি স্টিরিওটাইপিং বা পার্সোনাল প্রিজুডিস। বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার এন্ড বেস্ট উইশেস ফর আপকামিং এক্সাম। সবাই বুঝে বুঝে পড়বেন, দ্যাট উড বি এনাফ। স্পেশালি পার্সোনালিটি বুঝে বুঝে পড়েন, কারণ পার্সোনালিটি কাকে বলে কত প্রকার একদমই পাবেন না। আমি কিছু সিচুয়েশন দিয়ে দিব।